ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকে আমরা শিখব সেন্টেন্সে গঠনগতভাবে তিন প্রকার। সেই তিন প্রকার সেন্টেন্স আমরা দেখে আসি কি কি। তো একটা সেন্টেন্সকে স্ট্রাকচারগত দিক থেকে বা গঠনগত দিক থেকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স বাংলায় যেটাকে বলা হয় সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বাংলায় যেটাকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স বাংলায় যেটাকে বলা হয় যৌগিক বাক্য। তো এই যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, তো এই সেন্টেন্সগুলোর কিছু বৈশিষ্ট্য আছে বা ক্যারেক্টারিস্টিক আছে, বা এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে কিছু যোগ্যতা থাকা লাগে। এখন সেই যোগ্যতাগুলো কী কী সেটা আমরা শিখব। তো প্রথমে আপনারা লক্ষ্য করুন, এই তিনটা সেন্টেন্সে আমি কিছু লাভ চিহ্নের ভিতরে আটকে রেখেছি। তো খেয়াল করুন আপনারা যে প্রথম লাভটা ছোট এবং সেকেন্ড লাভটা কিছুটা বড় এবং তৃতীয় লাভটা কিন্তু অনেক বড়। তো আমরা এটাকে তিন ভাই হিসেবেও কল্পনা করতে পারি, যে ছোট ভাই, মেজো ভাই এবং বড় ভাই। তো ছোট ভাই হতে হলে তো তার কিছু, সে যেমন আকৃতিতে একটু ছোট হয় এবং তার যে কিছু সরল বা স্বাভাবিকতা তার ভিতরে থাকে, অর্থাৎ যার মধ্যে কোনো জটিলতা থাকে না। তো সেই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে আপনার একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব থাকতে হয়। তো যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব থাকে, তো সেই সেন্টেন্সকেই সিম্পল সেন্টেন্স বলা হয়। তো একটা সিম্পল সেন্টেন্সে আবার অনেকগুলো নন ফিনাইট ভার্বও থাকতে পারে। তো আমরা একটা করে দেখব যে আসলে তাদের বৈশিষ্ট্য কী এবং গঠন প্রণালীগুলো কেমন। তো আপনারা লক্ষ্য করুন, যেহেতু আমি বলেছি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফিনাইট ভার্ব থাকে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। হি রাইটস এ লেটার, অর্থাৎ সে একটি চিঠি লেখে। তো এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা কেন সিম্পল সেন্টেন্স? কারণ এর একটা মাত্র সাবজেক্ট হি এবং একটা মাত্র ফিনাইট ভার্ব রাইটস। তো এখন ফিনাইট ভার্ব কাকে বলে যদি আপনারা জিজ্ঞাসা করেন, তো ফিনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বগুলোকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। তো ইংলিশে আমরা ফিনাইট ভার্ব চিনব যেভাবে, তার সহজ উপায় হলো যে কোনো একটা ভার্ব যদি সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, সেই ভার্বকেই ফিনাইট ভার্ব বলা হয়। অর্থাৎ যে ভার্বগুলো দেখে সেই সেন্টেন্সের টেন্স শনাক্ত করা যায় বা কাল নির্ণয় করা যায়, তাকেই মূলত ফিনাইট ভার্ব বলা হয়। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি। শি সিংস এ সং, সে একটা গান করে। তো লক্ষ্য করুন, শি একটা মাত্র সাবজেক্ট, সিংস একটা মাত্র ফিনাইট ভার্ব, এ সং অর্থাৎ সে একটা গান করে। তো আমরা দেখলাম যে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব থাকে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে একটা সিম্পল সেন্টেন্সেও যে এক বা একাধিক নন ফিনাইট ভার্ব থাকতে পারে, তো সেই নন ফিনাইট ভার্বগুলো কেমন, তো সেটা আমরা একটু দেখি। লক্ষ্য করুন, in spite of is being poor, he is an honest man। তো এই সেন্টেন্সটা আপনারা লক্ষ্য করুন, ইন স্পাইট অফ ইজ বিং পোর, অর্থাৎ তার গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। তো এখানে লক্ষ্য করুন, সাবজেক্ট কিন্তু এখানে একটা এবং ফিনাইট ভার্ব এটাও কিন্তু একটা। তো এই হিটা সাবজেক্ট এবং ইজটা হলো ফিনাইট ভার্ব। এবং এখানে লক্ষ্য করুন, ইন স্পাইট অফ ইজ বিং পোর, তার গরিব হওয়া সত্ত্বেও, এই সেন্টেন্সটায় লক্ষ্য করুন, এই যে হিজ এটা কিন্তু পসেসিভ, এবং এই যে বিং অর্থাৎ বি ভার্বের সাথে আইএনজি, তো এটা কিন্তু একটা নন ফিনাইট ভার্ব। তো ইন স্পাইট অফ ইজ বিং পোর,
তার গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। তো আপনারা এটা লক্ষ্য করুন যে এত বড় একটা সেন্টেন্স, অর্থাৎ দেখতে কিন্তু মোটামুটি একটা, এখন সে বড় ভাইয়ের মতো লাগছে এটাকে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা বড় ভাইয়ের মতো লাগলেও সেটা কিন্তু ওই যে কবিতার লাইনের মতো, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো এটা নিজে নিজেকে কিন্তু অনেক বড় সেন্টেন্স হিসেবে দাবি করছে, কিন্তু এটা দাবি করলেও এর কিন্তু সাবজেক্ট মাত্র একটা এবং ফিনাইট ভার্বও কিন্তু একটা। তো যদিও আকৃতিতে এটা অনেক বড়, প্রকৃতপক্ষে এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, কারণ এর একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফিনাইট ভার্ব আছে। এখন আমাদের যে আলোচনাটা আসা উচিত সেই আলোচনাটা হলো যে এই যে অংশটা, অর্থাৎ ইনস্পাইট অফ ইজ বিং পোর, এই অংশটা আসলে ক্লজ না এই অংশটা একটা ফ্রেজ। এখন ক্লজ এবং ফ্রেজের আলোচনাটাও কিন্তু জরুরি এখানে। তো ক্লজ যেটাকে বলা হয় খণ্ড বাক্যাংশ, অর্থাৎ ক্লজ হলো কোনো একটা বৃহৎ সেন্টেন্সের অংশ। তা কোনো একটা বৃহৎ সেন্টেন্সের অংশ প্রধানত দুই প্রকার, একটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ এবং অন্যটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এখন কাকে ইনডিপেন্ডেন্ট ক্লজ এবং কাকে ডিপেন্ডেন্ট ক্লজ সে আলোচনাটা আমরা পরে করছি। এখন আমাদের আলোচনার যে ব্যাপারটা সেটা হলো আসলে ফ্রেজ। তো ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফিনাইট ভার্ব, দো দেয়ার ইজ এ সাবজেক্ট অর ফিনাইট ভার্ব বাট দেয়ার ইজ নো কম্বাইনেশন বিটুইন দেম। অর্থাৎ ফ্রেজ হলো যেখানে কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না, যদিও সেখানে কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে তো তারপরেও সেটা তাদের মধ্যে কিন্তু কম্বাইনেশন থাকে না। অর্থাৎ আমরা আরও ভালোভাবে বলতে পারি যে সেন্টেন্সের যে অংশটা দেখে তার টেন্স শনাক্ত করা যায় না তাকেই মূলত ফ্রেজ বলা হয়। তো আপনারা লক্ষ্য করুন, ইনস্পাইট অফ ইজ বিং পোর, তার গরিব হওয়া সত্ত্বেও, তো এই অংশটা দেখে আপনারা কি কোনো টেন্স শনাক্ত করতে পারবেন? অবশ্যই এই অংশটা দেখে টেন্স শনাক্ত করার মতো না। তো যখন আমরা এই অংশটা দেখব, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি, এটা কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা প্রেজেন্ট টেন্স। কেন প্রেজেন্ট টেন্স? কারণ এই অংশটাই এই অংশটাকে রেফার করে। তো কমপ্লেক্স সেন্টেন্স হলো সেই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং সেই সাবঅর্ডিনেট ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে অর্থ প্রকাশ করার জন্য। তো আমরা যদি একটা সেন্টেন্স লিখি, দো হি ইজ এ রিচ ম্যান, অর্থাৎ যদিও সে একজন ধনী ব্যক্তি, হি ইজ ভেরি মাইজার, সে খুবই কৃপণ। তো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে কিন্তু হি ইজ ভেরি মাইজার এই অংশটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ বলা হয়? কারণ যে ক্লজ নিজে নিজেই কোনো একটা সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ যে ক্লজকে যদি সেন্টেন্সের অন্য ক্লজ থেকে আলাদা করা হলেও নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তো সেই ক্লজকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তো যদি আমরা বলি হি ইজ ভেরি মাইজার, সে খুবই কৃপণ, তো আপনার কিন্তু এখানে জানার আর কোনো আগ্রহ থাকবে না, আপনি তার অর্থটা বুঝে যাবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় দো হি ইজ এ রিচ ম্যান, যদিও সে একজন ধনী ব্যক্তি, তো আপনার কিন্তু জিজ্ঞাসা থেকে যাবে যে দাদা যদিও সে ধনী ব্যক্তি তো কী হয়েছে। তো আমরা দেখলাম কি যে ক্লজের যে আলোচনায় ছিলাম যে ক্লজ ছিল দুই প্রকার, একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ অধীন খণ্ডবাক্য, এবং অন্যটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন খণ্ডবাক্য। তো এই যে দো হি ইজ এ রিচ ম্যান, এই অংশটা মূলত কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ এই অংশটা, এই যে ইনডিপেন্ডেন্ট ক্লজ, এই ইনডিপেন্ডেন্ট ক্লজের অর্থ ব্যতিরেকে কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না। তো যখন এই অংশের সাথে এটা অ্যাডজাস্ট হবে ঠিক তখনই কিন্তু অর্থ প্রকাশ করতে পারে। তো আমরা দেখলাম যে একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েই কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। তো আমরা এখানে
কি বলতে পারি যে আসলে এখানে সিম্পল সেন্টেন্সে বলেছিলাম যে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো এই ক্ষেত্রে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কি বলতে পারি যে কমপ্লেক্স সেন্টেন্সটাকে আসলে লোকেই বড় বলে, কারণ এই যে কমপ্লেক্স সেন্টেন্স এখানে দুটো ক্লজ থাকতে হবে, একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ এবং অন্যটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই ইনডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করেই এই অংশটা কিন্তু অর্থ প্রকাশ করবে। তো আমরা যদি এখান থেকে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজটা মুছে দিই, তো ধরুন শুধু এটাই থাকলো যে হি ইজ ভেরি মাইজার, তো এটা কিন্তু এককভাবেই অর্থ প্রকাশ করতে পারে। তো যে সেন্টেন্সের যে অংশ এককভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে মূলত প্রিন্সিপাল ক্লজ বলা হয় বা ইনডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, এবং যে ক্লজ একা অর্থ প্রকাশ করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয় বা সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এবং এই সাবঅর্ডিনেট ক্লজগুলো সবসময় কিন্তু একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস দ্য এক্সাম। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল পাস দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে। তো ভিউয়ার্স, এই যে অংশটা ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস দ্য এক্সাম, যদি আমরা শুধু বলি ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, তাহলে কিন্তু একটা কোশ্চেন থেকে যায় যে যদি আমি মনোযোগ সহকারে পড়ি তাহলে কি হবে। তো যখনই এই অংশটা বলা হবে ইউ উইল পাস দ্য এক্সাম, তাহলে তুমি পাস করবে, তখন কিন্তু এই অংশের অর্থ প্রকাশ হবে যে যদি আমি মনোযোগ সহকারে পড়ি তাহলে আমি পাস করব। তো এই যে এই অংশটা, এটা কিন্তু একটা ইফ দ্বারা যুক্ত, অর্থাৎ ইফ একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল পাস দ্য এক্সাম, তখন তুমি পাস করবা। তো এই যে অংশটা, এটা কিন্তু একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ হওয়ার কারণ এটা নিজেই কিন্তু অর্থ প্রকাশ করতে পারে। আর এই যে অংশটা, এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ এটা এই যে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করেই কিন্তু অর্থ প্রকাশ করে। তো আমাদের এখানে আরও একটা মজার ব্যাপার লক্ষ্য করুন। তো যখন আমরা এই যে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত অংশ, এই অংশটা মুছে দেব, তখন এককভাবে এই অংশটা হবে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, যে ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবা, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এখন আমাদের বাকি যেটা থাকলো সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এখন কথা হলো যে আমরা এখানে কবিতাটার লাইন মনে করেছিলাম যে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো দেখলাম সিম্পল সেন্টেন্স নিজে নিজেকে বড় বলে, এবং এখানে কমপ্লেক্স সেন্টেন্স লোকেই কিন্তু তাকে বড় বলে। তো আমরা এই কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখবো কবিতার এই লাইনটা দ্বারা, যে বড় যদি হতে চাও ছোট হও তবে। তো অনেক সেন্টেন্স যেগুলো আসলে মাত্র দুটো তিনটা ওয়ার্ডেই কিন্তু হয়ে যায়, মানে দেখতে এতটুকু, প্রকৃতপক্ষে কিন্তু সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমি দুই একটা এক্সাম্পল দিলে আপনারা আরও স্পষ্ট হবেন। ডু দ্য ওয়ার্ক আর ইউ উইল ফেইল। লক্ষ্য করুন, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, আর ইউ উইল ফেইল, অথবা তুমি ফেল করবে। তো আবার এরকম হতে পারে ডু অর ডাই, ডু অর ডাই। তো দেখুন এখানে কিন্তু দেখতে একেবারেই ছোট দুটো সেন্টেন্স, যে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, আর ইউ উইল ফেইল, অথবা তুমি ফেল করবে। এখানে ডু অর ডাই, অর্থাৎ করো অথবা মরো। তো এখানে লক্ষ্য করার বিষয়, এখানে কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, এবং কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত যে উভয় পাশের ক্লজ, তো উভয় পাশেই কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকে, উভয় পাশেই প্রিন্সিপাল ক্লজ থাকে। ডু অর ডাই, করো অথবা মরো। তো এই যে ডু, এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এবং এই ডাই, এটাও কিন্তু একটা
প্রিন্সিপাল ক্লজ। এখন কেন প্রিন্সিপাল ক্লজ? কারণ এই যে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্স কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই যে ডু, এই ডু এর আগে কিন্তু একটা ইউজ্য আছে, এবং এই যে ডাই, এই ডাইয়ের আগেও কিন্তু একটা ইউজ্য থাকে। কারণ আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সেকেন্ড পারসনের বেলায় সাবজেক্টকে উজ্জ্ব রাখতে হয়। তো আমরা দেখলাম যে কম্পাউন্ড সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সের উভয় পাশে প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এই প্রিন্সিপাল ক্লজ দুটো কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো আমরা আর দুই একটা এক্সাম্পল দেখলে আমার মনে হয় আরও স্পষ্ট হয়ে যাবে। উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, অ্যান্ড ফিনিশড আওয়ার হোমওয়ার্ক। ভিউয়ার্স লক্ষ্য করুন, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, অ্যান্ড ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, এবং আমাদের বাড়ির কাজটা সম্পূর্ণ করেছিলাম। তো এখানে আরও একটা মজার ব্যাপার হলো এই যে অ্যান্ড, অর্থাৎ এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা যদি আমরা মুছে দিয়ে এই দুটো ক্লজকে আলাদা করি, তাহলে এই দুটো ক্লজই কিন্তু একটা একটা সিম্পল সেন্টেন্স হয়। যে উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, এটাও একটা সিম্পল সেন্টেন্স, এবং এখানে যদি আমরা এই সাবজেক্টটা নিয়ে আসি, অর্থাৎ উই ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, আমরা আমাদের বাড়ির কাজ শেষ করেছিলাম, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। তো আমরা কি দেখলাম যে অনেক সময় বা অধিকাংশ ক্ষেত্রে দুটো সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন, সেই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হলো অ্যান্ড, বাট, অর, ইয়েট, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকে। হি ইজ পোর, সে গরিব, বাট অনেস্ট, কিন্তু সে সৎ। তো এখানেও কিন্তু এই যে হি ইজ পোর, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা একটা স্বাধীন খণ্ডবাক্য, এবং এই যে অনেস্ট, এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন খণ্ডবাক্য। কেন স্বাধীন খণ্ডবাক্য? আমরা জানি যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো ক্লজ যুক্ত হয় এবং সাবজেক্ট যদি একই হয়, তবে পরে এইখানে সাবজেক্ট বসানোর দরকার পড়ে না। তো যখন আমরা এই দুটোকে আলাদা করব, হি ইজ পোর, সে গরিব, এটা একটা সিম্পল সেন্টেন্স হবে, এবং আমরা যদি বলি হি ইজ অনেস্ট, সে হয় সৎ, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হবে। তো আমরা দেখলাম যে সিম্পল সেন্টেন্সের একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ইনফিনাইট ভার্ব থাকে, এবং কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে বা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এবং একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এবং ডিপেন্ডেন্ট ক্লজগুলো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এখন সেই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি সেটাও আপনারা একটু দেখে রাখুন। সেই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হলো if, because, since, though, although, কিছু রিলেটিভ প্রোনাউন who, which, that, এগুলোও কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে। তো তারপর আমরা দেখলাম কম্পাউন্ড সেন্টেন্সে যে উভয় পাশেই সিম্পল সেন্টেন্স থাকে বা উভয় পাশেই প্রিন্সিপাল ক্লজ থাকে, এবং সেই প্রিন্সিপাল ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো আমি এখানে যে ফ্রেজ এবং ক্লজের আলোচনা করেছিলাম, তো ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যগুলো আমি সামনের ভিডিওতে অবশ্যই আপনাদের সুবিস্তারিতভাবে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনি আমার চ্যানেলটা যদি নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।